Welcome back to our program, Your Accountant on Atn Bangla. So, Mr. Ojit, we discussed about the export and import issues of business, and we'll be coming back soon on that. But if you can discuss something about recent changes in buy-to-let properties such as stamp duty and mortgage interest relief, so our viewers will be getting help from that. Thank you, দর্শক দর্শকবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে রিসেন্ট বেশ কিছু চেঞ্জেস এসেছে অন ট্যাক্সেশনস ইন রিলেশন টু রেন্টাল ইনকাম দেন স্ট্যাম্প ডিউটি। এই বিষয় নিয়ে আমরা বরাবরের মতোই প্রত্যেকটা সেগমেন্টে কিছু কিছু আপডেট দেই, বিকজ আমরা জানি যে আমাদের কমিউনিটিতে অনেকেই রেন্টাল ইনকাম আছেন আপনাদের, এবং আপনারা অনেকেই ওয়ারিড যে আপনাদের ইনকামটা কিভাবে ট্যাক্স হবে সামনে, মর্গেজ ইন্টারেস্ট আপনারা ক্লেম করতে পারবেন কিনা। তো স্লাইটলি ব্যাখ্যা করছি আজকেও, কিছুক্ষণ পরে আমাদের টেকনিক্যাল টিম থেকে কিছু স্লাইড দেখানো হবে আপনাদেরকে। তো স্লাইড নাম্বার 1। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাম্প ডিউটি। বেসিক্যালি আপনি যদি কোনো এডিশনাল প্রপার্টি কেনেন তাহলে কিন্তু আপনাকে সবসময় 3% প্লাস একটা এডিশনাল স্ট্যাম্প ডিউটি দিতে হয়। নর্মালি যদি আপনি দেন 2%, বাট সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 5%। সো প্রত্যেকটা এডিশনাল প্রপার্টির জন্য কিন্তু 3% এক্সট্রা স্ট্যাম্প ডিউটি দিতে হয়। কিন্তু প্রথমে আপনাকে জাজ করতে হবে যে আসলে আপনার প্রপার্টিটা কি এডিশনাল প্রপার্টি নাকি আপনার প্রপার্টিটা নর্মাল প্রপার্টি, বিকজ এখানেও কিন্তু HMRC কিছু টেস্টের ব্যবস্থা রেখেছেন। তো আমরা স্লাইডে ডিটেল দেখব, যে আমরা স্লাইডে দেখতে পারবো যে কোন বেসিসে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে কিংবা আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। এবং পরের স্লাইডে আমরা যেটা দেখব যে কত পার্সেন্টেজে আপনি আপনার স্ট্যাম্প ডিউটি দেবেন, এবং পরবর্তীতে আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চেষ্টা করব যে রেন্টের উপরে আপনার যে ইন্টারেস্টগুলো আসতেছে, রেন্টের উপরে আপনার যে ট্যাক্স আসতেছে, সেটার ইমপ্লিকেশনসই বা কী হবে। তো আমি যদি আপনাদের একটু ব্যাখ্যা করি, মনে করেন আপনি একটা প্রপার্টি বিক্রি করছেন এখন, কিংবা একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে এই এডিশনাল প্রপার্টিটা কি এডিশনাল স্ট্যাম্প ডিউটি দেবে কি দেবে না, এটা ডিপেন্ড করবে যে আপনি কি একটা বাড়ি বিক্রি করে কিনছেন নাকি ওই বাড়িটা রেখে কিনছেন। সো এই সমগ্র জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনি আপনার এডিশনাল স্ট্যাম্প ডিউটিটা দিতে হবে কিনা। সো ইন দ্যাট কেস আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রপার্টি বিক্রি করে আরেকটা প্রপার্টি নিচ্ছেন, কিন্তু উইদিন 18 মান্থস আপনি আপনার সেকেন্ড প্রপার্টিটা বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে আপনার স্ট্যাম্প ডিউটিটা নাও দিতে হতে পারে। আপনার স্ক্রিনে হয়তো দেখছেন, আমি যদি একটু ব্যাখ্যা করি, হয়তো বা ফুল ক্ল্যারিটিটা কীরকম আমি বুঝছি না, বাট আমি যদি বলি আপনাকে শুরু থেকে, যে HMRC আপনাকে যদি জিজ্ঞেস করে হাউ মেনি প্রপার্টিজ ডু ইউ ওন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অফ দ্য ট্রানজ্যাকশন, আপনার আনসারটা যদি হয় যে 1, তার মানে হলো যে আপনি এই বাড়িটা যে কিনছেন এটা কি আপনার নাম্বার 1 প্রপার্টি কিনা। আপনার আনসার যদি হয় 1, তাহলে দিস ট্রানজ্যাকশন ইজ নট সাবজেক্ট টু দ্য হায়ার রেট। কিন্তু আপনার আনসার যদি হয় 2, তার মানে হলো এই বাড়িটা যদি হয় আপনার সেকেন্ড বাড়ি, সেক্ষেত্রে কিন্তু ইজ দ্যাট প্রপার্টি বিং পারচেজড রিপ্লেসিং ইউর ওন রেসিডেন্স, মানে আপনার এটা বাড়ি নাম্বার 2, কিন্তু এটা কি আপনার প্রথম বাড়িকে রিপ্লেস করছে কিনা। যদি আপনার আনসারটা হয় ইয়েস, তাহলে কিন্তু আপনাকে এডিশনাল ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু আপনার আনসারটা যদি হয় ইয়েস বাট প্রিভিয়াস মেইন রেসিডেন্স হ্যাজ নট বিন সোল্ড, তার মানে আপনার আগের রেসিডেন্সটা এখনও বিক্রি হয়নি, দেন দ্য ট্রানজ্যাকশন ইজ সাবজেক্ট টু দ্য হায়ার রেট, but a refund is available if the previous main residence is sold within 18 months. তার মানে হলো আপনি সেকেন্ড বাড়ি কিনছেন ঠিকই, কিন্তু প্রথম বাড়িটা আপনার কেনার প্রসেসে আছে, এবং ইন দ্যাট কেস আপনি কিন্তু 18 মান্থ সময় পাবেন আপনার এই ট্যাক্সটাকে রিফান্ড পাওয়ার জন্য। থার্ডলি, যদি কোনো আনসারই নো হয়, তার মানে হলো এটা আপনার সেকেন্ড বাড়ি এবং এটা আপনার বাড়িকে রিপ্লেস করছে না, এবং আপনি আপনার বাড়ির ফার্স্ট বাড়ি বিক্রি করার প্রসেসও নেই, তাহলে কিন্তু দিস ট্রানজ্যাকশন শুড বি সাবজেক্ট টু দ্য হায়ার রেট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা সেকেন্ড স্লাইডে যদি যাই, এখান থেকে যেটা ক্ল্যারিটি হলো যে আপনার প্রপার্টি যদি সেকেন্ড বাড়ি হয় আপনাকে কিন্তু এডিশনাল ট্যাক্স রেটে যেতে হবে। এই বিষয়ে যদি মনে করেন আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা কিন্তু আপনার কনভেন্সের সলিসিটারকে জিজ্ঞেস করতে পারেন, বিকজ মোস্ট অফ দ্য টাইম দে ডিল উইথ ইউর স্ট্যাম্প ডিউটি, দে অ্যাকচুয়ালি fill up the form to HMRC, so they can answer you whether you have to do that stamp duty on time or not. পরবর্তী এক্সাম্পলে আমরা যেটা দেখব যে
আপনার পার্সেন্টেজটা বেসিকলি কীরকম, আপনি একটা প্রপার্টি কিনলে স্ট্যাম্প ডিউটি কত, বেশি প্রপার্টি কিনলে স্ট্যাম্প ডিউটি কত। আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে 0 to 125K প্রপার্টি, আপনার যদি একটা প্রপার্টি হয় is 0%, বাট ইফ দিস ইজ ইউর নিউ এডিশনাল প্রপার্টি ইউ পেইং 3%। আমি আগেই বলেছি যে গ্যাপটা হলো অলওয়েজ 3%। আপনার প্রপার্টি ভ্যালু যদি হয় 125 থেকে 250,000, দেন if it's your first property you only paying 2%, but if it's your additional property you paying 5%. Followingly between 250 to 925 you paying 5%, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যদি এডিশনাল প্রপার্টি হয় আপনাকে কিন্তু পে করতে হবে 8%। তো এভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রেটগুলো বেড়ে যাচ্ছে এবং আপনার এডিশনাল প্রপার্টির কিন্তু কস্টও বেড়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যেটা দেখতে চেষ্টা করব যে কিভাবে আপনার রেন্টাল উপর যে ট্যাক্সের ইম্প্যাক্টটা আছে। আপনারা জানেন হয়তো বা অনেকে যে মর্গেজের যে ইন্টারেস্টটা আমরা দেবো এখন থেকে সেটা কিন্তু ফুললি অ্যালাউড না। বাই 2020 ইট উইল বি অ্যাবলিশড, বাট দেয়ার ইজ সামথিং গুড অ্যাবাউট লো আর্নার্স। আপনারা যদি বেসিক রেটের ট্যাক্স পেয়ার হন তাহলে কিন্তু এটার একটা বিরাট ইমপ্লিকেশনস আছে। তো আমরা যদি থার্ড স্লাইডে যাই, বা থার্ড স্লাইডে আমরা আপনাদেরকে যেটা দেখাবো যে একজন বেসিক রেট ট্যাক্স পেয়ার এবং একজন হায়ার রেট ট্যাক্স পেয়ার কীভাবে কিছু আসলে মানি সেভ করতে পারে। আপনারা স্লাইডে যদি দেখেন কেয়ারফুলি, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মর্গেজ ইন্টারেস্ট will not be fully allowed in future years. Before April 2017 আমরা কিন্তু পুরো ইন্টারেস্টটাকে ক্লেম করতে পারতাম অ্যাজ এন এক্সপেন্স, বাট নাও অনওয়ার্ডস আপনি যদি এরকম একটা এক্সাম্পল ধরে নেন যে আপনার প্রপার্টি থেকে ইনকাম হচ্ছে 10,000 পাউন্ড রেন্টাল ইনকাম, আপনি মর্গেজে ইন্টারেস্ট দিচ্ছেন 5,000 পাউন্ড আর আদার এক্সপেন্স হলো 1,000 পাউন্ড। এরকম একটা সিনারিওতে আপনি দেখেন আপনার লেফটে যেটা দেখানো হচ্ছে, বিফোর এপ্রিল 2017 10,000 পাউন্ড রেন্টাল ইনকাম থেকে আপনি আপনার 5,000 পাউন্ড ইন্টারেস্ট বাদ দিতে পারতেন, 1,000 পাউন্ড আদার এক্সপেন্স বাদ দিতে পারতেন, আপনার প্রফিট হতো 4,000 পাউন্ড এবং আপনাকে ট্যাক্স দিতে হতো 20%, which is 800 pound. So 20% on 4,000 pound, you would have paid 800 pound tax up to April 2017. But এখন থেকে কি ঘটছে, কিংবা আমি যদি চিন্তা করি 2020 ঘটনা, যখন কোনো মর্গেজ ইন্টারেস্টই অ্যালাউড হবে না, সেরকম একটা এক্সাম্পলে যেটা হবে, আপনি আপনার যদি স্ক্রিনে আবার লক্ষ্য করতেন যে আপনি যদি স্ক্রিনে আবার দেখেন যে বাই 2020 এক্সাম্পলে ইনকাম থাকলো আপনার 10,000, কোনো মর্গেজ ইন্টারেস্ট কিন্তু আমরা বাদ দিতে পারছি না, শুধুমাত্র বাদ দিতে পারছি ইন্টারেস্ট আদার এক্সপেন্স 1,000 পাউন্ড। সেক্ষেত্রে আপনার রয়ে গেল প্রফিট 9,000 পাউন্ড এবং আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 20% অন দ্যাট 9,000 পাউন্ড, উইচ ইজ 1,800। বাট দ্য পজিটিভ ফ্যাক্টর ইজ ফর দ্য বেসিক রেট ট্যাক্স পেয়ার, যে আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন আপনাকে কিন্তু একটা ট্যাক্স রিলিফ দেওয়া হবে, একটা ট্যাক্স রিডিউসার দেওয়া হবে, 20% অফ ইউর মর্গেজ ইন্টারেস্ট অ্যামাউন্ট। আপনি যদি দেখেন কেয়ারফুলি, 20% অফ 5,000 ইজ কামিং 1,000 পাউন্ড। সো 1,800 পাউন্ড ট্যাক্স লায়াবিলিটি থেকে 1,000 পাউন্ড ট্যাক্স রিডিউসার বিয়োগ করার পরে আপনাকে থাকছে 800 pound tax liability. Bottom line is that whoever earning up to basic rate, which is 43,000 pound in total of salary and other all income, their tax scenario is not changing. So this is bit of a good news. However, in next slide what we will see, যে আপনি যদি higher rate taxpayer হন তাহলে কিভাবে আপনাকে এই সিনারিওটা চেঞ্জ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডের লেফটে হায়ার রেট ট্যাক্স পেয়ার যদি আপনি হন, সিমিলার টাইপ অফ এক্সাম্পলে 10,000 থেকে আপনি 5,000 কারেন্ট সিনারিওতে গত ট্যাক্স ইয়ার পর্যন্ত বাদ দিতে পারতেন এবং 1,000 পাউন্ড আদার এক্সপেন্সেস, ইউ লেফট উইথ 4,000 পাউন্ড প্রফিট and you paying 40% tax because you are on higher rate, and you paying 1,600 pound tax if you are a higher rate taxpayer. On the other hand, আপনি যদি চিন্তা করেন the scenario of 2020, আপনি দেখতে পাচ্ছেন সেই স্লাইডে, আমি রিকোয়েস্ট করবো আবার স্লাইডটা দেখানোর জন্য, 2020-তে কিন্তু আপনি আদার এক্সপেন্সটুকু শুধু বাদ দিতে পারছেন 1,000 পাউন্ড, আপনার প্রফিট রয়ে যাচ্ছে 9,000 পাউন্ড, ট্যাক্স দিচ্ছেন আপনি 3,600 পাউন্ড।
বাট আপনি রিডিউসার পাচ্ছেন 40% rate on your 20% on your 5,000 mortgage interest. Apologies, it should be 20%. So you're getting 1,000 pound reducer. At the end, আপনি কিন্তু 2,600 pound tax pay করছেন. So it's crystal clear from the example that when you are on higher rate tax band, basically you are suffering a lot and you are paying more taxes on your rental profit because আপনার basic rate reducer is not covering all these interest expenses. So আপনারা একটু কেয়ারফুল হবেন আর যাদের মনে করেন যে একাধিক প্রপার্টি 2টা 3টা 4টা 5টা তাদের ক্ষেত্রে তো অবশ্যই actually their income tax will go high and higher. So it needs a bit of planning. আপনাদের যদি এ নিয়ে আরো কোনো কোশ্চেন থাকে please feel free to contact us because this is a very hot topic now in the market and everybody is trying to save their taxes. Thank you, Mr. Ojit. We have a call. Dear viewers, Assalamu alaikum. Can I have your question, please? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর, আমি সবসময় দেখি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে হয়তো এটার সাথে রিলেটেড না। আমার একটা শপ আছে, জি, রিটেইলার। জি। তো শপটা আপনার 3 বছর হয়ে গেল আমি রানিং করতেছি। তো এটার ভেরিয়েবল রেট বিজনেস রেট ছিল 16,000। আচ্ছা। পরে আমার লোকাল কাউন্সিল এটা বললো যে ডিসকাউন্ট দিয়ে আমার 7,500 আমি এভরি ইয়ার পে করা লাগবে। আচ্ছা। এখন আমি দেখতেছি যে লাস্ট 3 ইয়ার্স আমি দিছি ইজ কোয়াইট হাই রেট ফর মি এন্ড ভেরি বাড বিজনেস is no good population this area and too much like I paid I think now because I can't survive. এখন আমি কিভাবে এটা একটু কমানো যায় বা কাউন্সিলের সাথে কিভাবে ডিলিংটা করলে বা না আমার শপটা একটু ছোট করবো? শপটা কোয়াইট বিগ, 2,200 স্কোয়ার ফিট। এই জন্য দিতেছে না কি জন্য দিতেছে একটু যদি আমাকে আপনারা একটু বলেন, একটু বুঝিয়ে যে কিভাবে করলে আমার রেটটা হয়তো একটু ডাউন হবে বা কমবে। লাস্ট 2 month ago আমি একটা লেটার পাইলাম কাউন্সিলের কাছ থেকে যে 12,000-এর নিচে হইলে যদি ভেরিয়েবল রেট 12,000-এর নিচে হয় বা 12,000 হয় তাহলে 100% রিলিফ। তা আমার এটা তো 12,000-এর নিচে না, বিকজ 16,000 তারা আমার 7,500 দিছিল। এখন আমার প্রশ্নটা এটাই যে কিভাবে যদি আমি একটু ম্যানেজমেন্ট করি তাইলে আমার রেটটা মানে রিলিফ করা যায়, দয়া করে একটু যদি বুঝিয়ে বলেন বড় উপকৃত হব। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। So we have this question and we also have text question earlier, so we'll answer those questions, but just to clarify certain things regards to the stamp duty and the mortgage interest relief. Obviously this is something the government wanted to dam the buy to let property market because lots of people are struggling with the first time buyer. People cannot get into the property ladder and this is one of the issues and it's economic and political issues. And this is a challenge. So they wanted to dam the market by introducing the extra stamp duty, which you discussed already, and the other things has started already from 2017 April, that mortgage interest relief 75% is allowable now, then 50%, then 25%, and by 2020 nothing of them will be allowable. And you have explained nicely over that. My question is, lots of people think that moving to a limited company will be a good thing, but there will be issues with capital gain tax and other things as well, mortgage, whether you get a good mortgage rate as well, isn't it? থ্যাংক ইউ দবির ভাই। আসলে এই কোশ্চেনটা খুব বার্নিং কোশ্চেন। অনেকেই মনে করছেন যে আপনার প্রপার্টি যদি আপনি লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করেন, ইউ মাইট বি সেভিংস, ওয়েল ইউ উইল বি অ্যালাউড টু ক্লেম দোজ mortgage expenses as your allowable expenses. তবে আসলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি আপনার পার্সোনাল প্রপার্টিকে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করতে চান, কয়েকটা কি ইস্যুজ আছে। প্রথমটা হলো যে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ ফুল টাইটেল ট্রান্সফার বিকজ লিমিটেড কোম্পানি ইজ এ সেপারেট এন্টিটি। সো আপনি যখন মিস্টার এক্স থেকে এক্স লিমিটেডে ট্রান্সফার করবেন, ইট উইল অ্যাট্রাক্ট স্ট্যাম্প ডিউটি, এবং আপনি জানেন যে স্ট্যাম্প ডিউটি অলওয়েজ অন দ্য মার্কেট রেট, এবং লন্ডনের প্রপার্টি প্রাইস যেরকম, সেখানে ইফ ইউ হ্যাভ টু পে on 500,000 pound, it's a lot of money firstly, so that might not be very attractive for you. Secondly,
আপনি যখন প্রপার্টিটা লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করছেন, লিটারেলি আপনি কিন্তু আপনার প্রপার্টিটা ডিসপোজ করছেন অথবা সেল করছেন টু ইয়োর লিমিটেড কোম্পানি। সো আপনি যদি প্রপার্টিটা 200,000 দিয়ে কিনে থাকেন, এখন প্রপার্টি 400,000, সো বেসিক্যালি মেকিং এ গেইন অফ 200,000. সো ক্যাপিটাল গেইন ট্যাক্স ইস্যুস ক্যান অলসো ট্রিগার অন দ্যাট ট্রানজ্যাকশনস। এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু আপনার এক্সিস্টিং প্রপার্টি প্রোফাইলকে টু ট্রান্সফার টু লিমিটেড কোম্পানি মাইট নট বি ভেরি এনকারেজিং, কারণ এখানে আপনাকে প্রস অ্যান্ড কনস দেখতে হবে। অবভিয়াসলি ক্যাপিটাল গেইন ট্যাক্স ডেফার করার বিভিন্ন মেকানিজম আছে বা থাকতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আপনাকে ডিটেলস চিন্তা করতে হবে। আর অবভিয়াসলি আপনি বলছেন যে ইফ ইউ গট মর্গেজ অন দ্য প্রপার্টি, your mortgage provider might not be happy that you're transferring the title. So you might have to look for a cheaper mortgage provider. Then your choices will be very low. Your cost of finance will be high. So at the end of the day, it can be very challenging. তবে হ্যাঁ, আপনি ফিউচারে যে ইনভেস্টমেন্টগুলো করছেন, আপনি যদি মনে করেন যে ফিউচার ইনভেস্টমেন্টগুলো ইউ উইল ডু থ্রু লিমিটেড কোম্পানি অ্যাজ এ ব্র্যান্ড নিউ, তাহলে কিন্তু আপনার ইমপ্লিকেশনসগুলো অনেকটাই ফেভারেবল হতে পারে। এবং ইন্টারেস্টিং ইনাফ, আমরা আজকে একটা কল রিসিভ করলাম, একজন প্রসপেক্টিভ বায়ার আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমি যদি আমার এখন লিমিটেড কোম্পানি দিয়ে প্রপার্টি কিনি, কিন্তু ফিউচারে আই স্টার্টেড টু স্টে দেয়ার, হোয়াট ইজ দ্য ট্যাক্স ইমপ্লিকেশনস? সো মজার বিষয় হলো যে আপনি যদি এখন লিমিটেড কোম্পানি দিয়ে কোনো একটা প্রপার্টি কেনেন, বাট ফিউচার আপনি প্ল্যান করেন না 2 বছর পরে ইউ উইল মুভ ইন অ্যান্ড ইউ উইল স্টার্ট লিভিং দেয়ার, নোবডি কেয়ার্স, বাট সিচুয়েশন ইজ নট দ্যাট। বিকজ আপনি যদি কোম্পানির প্রপার্টিতে বা কোম্পানির রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আপনি থাকেন, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইউর অ্যাকোমোডেশন বেনিফিট, অ্যান্ড ইউ নো দ্যাট অল দিস অ্যাকোমোডেশন বেনিফিট অ্যান্ড আদার স্টাফ উইল অ্যাট্রাক্ট ইউর class 1A NI, then proper taxes and other stuff. So things is not that easy that we sound. Obviously আমরা বলবো যে you should take some professional advice so that your whole scenario can be clarified. Thank you, Mr. Ojit. We have a call. Dear viewers, Assalamu alaikum. Can I have your question, please? Accountant. জি, আপনার প্রশ্নটি বলেন। হ্যালো হ্যালো জি, আপনার প্রশ্নটি বলেন। প্রশ্ন ভাই, আমার একটা, আমি এক জায়গায় ইয়ে করছিলাম, আমি কাম পাড়িয়ে আসলাম 2015 2015 আপনি একটা কাজ ছেড়ে দিয়েছেন? কাজ ছেড়ে দিয়েছি, আমি এক জায়গায় কাজ করতাম 15 জানুয়ারি। জি। আমি পরে দেশে গেছিলাম কি। আচ্ছা। দেশে যাওয়ার পরে ইগে কন্টিনিউ মারি, মানে এখন পর্যন্ত আমার 2 লাখ ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স মারিছে। এখন ট্যাক্স মারার পরে ইংল্যান্ড রেভিনিউ থেকে আমি কিন্তু দেশে তো 1 মাস রইয়া তাতে আবার ওখানে আমি কামে গেছি, গিয়ে আবার 24 ঘন্টা আমি কাম দেখাইতাম। তো আমি তো আর কাম ছাড়িয়ে যাচ্ছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয়ে গিয়ে আমার কন্টিনিউ কাম দেখাইয়া 2017 ফেব্রুয়ারি পর্যন্ত কাম দেখাই। এখন আমি ঘুরে কিতা করতাম পারি, আমি তো কাম করছি না, এখন কিতা করতাম পারি, আমার ওইটা একটু কইবা। এখন আমার ইংল্যান্ড রেভিনিউ, জি, ইংল্যান্ড রেভিনিউ আমার চিঠি দিচ্ছে যে আমার 15 থেকে 16 800 কত পাউন্ড জিও আইছে আমার। আপনার ট্যাক্স 820 পাউন্ড আমার ট্যাক্স আই যখন দিতাম। এখন আমি যে এটা করছি না, আমি তারা কিতা কইতাম আমার ওটা একটু বুঝছেন, আমার কইবা। তো আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, উত্তর দিব। So we have 2-3 questions, but only one thing I just wanted to add with you. You mentioned about the accommodation benefit. So obviously there will be some benefit in kind on the person who is living over there, and he has to pay tax on that. And not only that, the employer also need to pay the national insurance over there, isn't it? So it's not going to be that easy. Okay. So I have one more things just to discuss with you regards to that mortgage interest relief. Remember one of the earlier program you mentioned about you can actually, rather than giving the title, you can actually transfer the income of a property to your spouse. Can that be a good tax planning scenario here? Thank you, Dobir bhai, আপনি মেনশন করেছেন। কিছু কিছু সময় আপনি যদি চান যে মনে করেন আপনি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড কাজ করছেন কিন্তু ওয়াইফ অত কাজ করছেন না, বাট বাড়ির মালিক শুধু হাজব্যান্ড, তো রেন্টাল ইনকামটা যখন আপনি পান তখন কিন্তু সেই ইনকামটা আপনারই ট্যাক্স রিটার্নে যাওয়ার কথা। বাট দেয়ার ইজ সাম প্রভিশনস দ্যাট ইউ ক্যান ক্রিয়েট সাম ট্রাস্ট ডকুমেন্ট বাই দ্য হেল্প অফ কোয়ালিফাইড সলিসিটার্স, অ্যান্ড ওয়ের আপনি যেখানে আপনার রাইট অফ দ্য ইনকাম ইউ ক্যান গিভ ইট টু ইউর স্পাউস, কিপিং দ্য ওনারশিপ রাইট। তার মানে যেটা হচ্ছে যে আপনি আপনার
রেন্টাল ইনকামের রাইটটা আপনার মিসেসকে দিলেন, কিন্তু টাইটেলটা চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়লো না, অ্যান্ড ইন দ্য আইজ অফ HMRC দ্যাটস অ্যাপ্রুভড, বাট অবভিয়াসলি your contract or that trust document has to have some certain criteria on that. So sometimes some client can also plan in this way that they can give up their rental income right to their other half and they can keep the title still, so both of them pay actually fair taxes. That could be a good options. Thank you. Thank you for that. Actually, this is can help lots of people, especially Yes. people who have maybe 1 or 2 extra property. This can be very beneficial for them. I think we can answer the questions if you. We have only half a minute to All go right. for break, and we'll answer those questions after coming from break. Dear viewers, thank you for watching our program, Your Accountant, and we have to go for a commercial break, and we'll see you after the commercial break. Thank you. Dear viewers, welcome back to our program, Your Accountant on Atn Bangla. If you wanted to call us, you can call us the studio. We have our guest, Mr. Abdul Hakim Bhuiya, with us. সো হাকিম ভাই, অনুষ্ঠানের শুরুতে আপনি যখন বলছিলেন আপনার বিজনেসের কথা, আপনি অলসো মেনশন অ্যাবাউট ভিএটি অ্যান্ড ভিএটি ইনভেস্টিগেশন. সো ইন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভিএটি ইজ এ ক্রিটিক্যাল থিং. সো ইফ ইউ ক্যান শেয়ার সাম অফ ইউর এক্সপিরিয়েন্স রিগার্ডস টু দ্যাট প্লিজ. ওকে, ধন্যবাদ আপনাকে। ভিএটি আসলে একটা কমপ্লেক্স বিষয় যদি না আপনি এটাকে ঠিকভাবে ডিল করেন। যদি আবার আপনাকে এটাকে ঠিকভাবে ডিল করতে পারেন তাহলে এটা আবার ইজিয়েস্ট ওয়ে টু অ্যাকচুয়ালি হ্যান্ডেল দিস ট্যাক্স, কারণ এটা তো আপনার সেলসের উপরে হয়। ভিএটিটা নতুন কনসেপ্ট, তার আগেও কিন্তু সেলসের উপরে ট্যাক্স ছিল, যেটাকে আমরা এক্সাইজ ডিউটি বা ওই ধরনের এক্সাইজ বলতাম। জিনিসটা অ্যাপ্লিকেশনটা বুঝলে খুবই সহজ আর না বুঝলে খুবই কঠিন। তো এই ক্ষেত্রে আমি একটু বাস্তব মানে এক্সপিরিয়েন্সের আলোকে আপনাকে তুলে ধরার চেষ্টা করি। ধরেন আমি বাংলাদেশ থেকে কাপড় আমদানি করি, আমদানি করে যখন আমি কাস্টমসের মাধ্যমে আমি ক্লিয়ার করি, যেটা সহযোগিতা করে আমার ক্লিয়ারিং এজেন্ট, তারা কিন্তু আমার কাছ থেকে ডিক্লারেশন নেয় যে আমি কী মাল ইম্পোর্ট করেছি। ওইখানে আপনার প্রোডাক্টের নাম, তারপরে তার স্পেসিফিকেশান, তার প্যাকিংটা কীভাবে করা হয়েছে, একটা বক্সের মধ্যে কোন সাইজের কতটা মাল আছে, কোন কালারের কতটা মাল আছে, এইগুলি সম্পূর্ণভাবে একটা প্যাকিং লিস্টে উল্লেখ করা থাকে। ওইটা আমাদেরকে সাবমিট করতে হয়। তো সাবমিট করার পরে ওইটার আবার আপনার ব্রাসেলস থেকে প্রকাশিত একটা ইন্টারন্যাশনাল কমোডিটি কোড আছে, যেটাকে আমরা এইচএস কোড বলি। তো এইচএস কোডের আন্ডারে আপনাকে ডিফাইন করে দিতে হবে যে কোনটা কোন প্রোডাক্ট। কারণ পৃথিবীর সব দেশের সব সরকার তাদের যে ইম্পোর্ট স্টেশনে বা আমদানি পর্যায়ে যেই ট্যাক্সটুকু তারা কালেক্ট করে, তারা কিন্তু বেসড অন দ্য এইচএস কোড। তো ওই এইচএস কোডের মধ্যে আবার এটাও ডিফাইন করা আছে যে কোনটা আপনার কিডসের মধ্যে গেল, কোনটা অ্যাডাল্টের মধ্যে গেল। তাহলে ভিএটির সোর্সটা কি হচ্ছে, যদি কিডস হয় নো জিরো ভিএটি, আর যদি অ্যাডাল্ট হয় তাহলে এটার উপরে ভিএটি আছে। ঠিক আছে? তো এই ভিএটিটা ওইখানে যখন আপনার ক্যালকুলেশন হয়, তখন আপনার শুধুমাত্র ইনভয়েসের ভ্যালুর উপরেই হয় না। ইনভয়েসের ভ্যালুটা হয়তো আপনি ডলারে করলেন, সেটাকে কনভার্ট করে আপনার এই পাউন্ড স্টার্লিংয়ে নামানো হয়। তারপরে আপনার যখন নাকি এটা এই দেশে আসছে, অবশ্যই একটা ভাড়া দেওয়া হয়েছে, ফ্রেট, সেটা সি ফ্রেট হোক অথবা এয়ার ফ্রেট হোক, এটা এই মূল ইনভয়েসের মূল্যের সাথে এটা যোগ হয়। যোগ করার পরে তারপরে আপনি এই যে ক্লিয়ার করতেছেন পোর্ট থেকে, আপনি তো ক্লিয়ারিং খরচ আছে একটা, ওইটাকেও ক্লিয়ারিং এজেন্টের কাছ থেকে তারা খরচটা নেয়, নিয়ে ওইটাকেও যোগ করে। আসলে এটা ডিক্লেয়ারটা করে এলো ক্লিয়ারিং এজেন্ট, সে বলে দেয় যে আমি এত টাকা বিল করবো। আচ্ছা, এছাড়াও আপনার যদি ধরেন মালের জন্য কোনো ইন্স্যুরেন্স করা থাকে, ওই ইন্স্যুরেন্স ভ্যালুটা যোগ হয়। তো যোগ হয়ে তারপরে মানে টোটাল হলো, এর উপরে আপনার 20% ভিএটি অ্যাপ্লাই করা হলো। তাহলে আপনি এবার যদি 20% ভিএটি যেটা পাইলেন, এটা তো ভ্যালু অ্যাডেড কস্টের উপরে পাইলেন। তাহলে আপনি সরাসরি যে আমি 20 টাকার মাল 100 টাকার মাল কিনলাম, 20 টাকার 20% হিসেবে 20 টাকা ভিএটি, এটা কিন্তু হচ্ছে না। তা আমাদের অন অ্যান এভারেজ আমরা দেখেছি হিসাব করে 23 থেকে 24% হয়ে থাকে। আচ্ছা, এটা হলো একটা পার্ট। আমি আমদানি পর্যায়ে যেটা দিলাম, এটা আমি কিন্তু মানে সরকারকে পেমেন্ট করে দিলাম, বাট সরকারের কাছে এটা আমার মানে একটা আমানতের মতো রয়ে গেল। এখন আমি ওই মালটাকে নিয়ে আসলাম, এনে আমার অন্যান্য যে সকল খরচ আছে, এই খরচগুলি আমি যোগ করলাম। সেটা আমার ইন্টারনাল, একান্তই আমার ইন্টারনাল। তা আমি এটা যোগ করার পরে দেখলাম যে আমার টোটাল খরচ কত পড়লো। এরপরে আমি চাইলাম যে হ্যাঁ, এটার উপরে আমি তো 20 টাকা লাভ করতে চাই, তাহলে 20 টাকা যোগ করলাম। যোগ করে এখন আমি এটা কাস্টমারের কাছে বিক্রি করবো। তো বিক্রি করার হলে আগের যে কস্ট, তার সাথে আমার এডিশনাল কস্ট যোগ হলো। তারপরে আমি আমার প্রফিটটা ধরলাম, ধরার পরে এখন আমার কাস্টমারের কাছ থেকে আমি সেই টাকাটা নিব। তখন কাস্টমারের কাছ থেকে আদায় করতে হবে সেই টাকার উপরে 20%।
তাহলে আগের যে 23% বা 24% আমি দিয়ে আসছি আর পরবর্তীতে যেটা দিচ্ছি পজিটিভলি এটা অনেক বেশি হবে। তো যদি বেশি হয় তাহলে মানে আদায় করছি বেশি, দিয়ে আসছি কম। এই যে ডিফারেন্সটুকু, এই যে পার্থক্যটুকু দুইটা অ্যামাউন্টের মধ্যে, এইটা আমার সরকারের পরে আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন দেওয়ার পরে এমনও সিচুয়েশন আসতে পারে যে আমি মাল ইম্পোর্ট করছি ধরেন 1 লাখ পাউন্ডের, কিন্তু মাল বিক্রি হচ্ছে মাত্র 50,000 পাউন্ডের। তো এই ক্ষেত্রে আমি যতটুকু আদায় করতেছি আর যতটুকু দিয়ে আসছি দেওয়ার পরিমাণটাই বেশি। তাহলে আমি এখন কি করতে পারি, এই ডিফারেন্সটা আবার সরকারের কাছ থেকে আমি ব্যাক করে পেতে পারি যদি আমার ডকুমেন্টেশনটা ঠিক থাকে। যেমন আমি যে আমদানি পর্যায়ে দিছি, ওইখানে আমদানির পর্যায়ের পরে প্রতি মাসে একটা সার্টিফিকেট আমাকে দেয়, এটার নাম হলো C-79 সার্টিফিকেট। এই C-79 সার্টিফিকেট যদি আমি প্রডিউস করতে পারি তাহলে সরকার অ্যাকসেপ্ট করবে সেটাকে। আবার আমি যে লোকালি যদি কোনো পারচেস থাকে সেখানেও তো আমি ভিএটি দিয়ে আসি। তা আমি আমি জানি একজনের, আমি নাম বলতে চাচ্ছি না, এক লোক সে লোকালি কিছু মাল প্রকিউর করছে এক ভদ্রলোকের কাছ থেকে। সেই ভদ্রলোক ধরেন মার্কেট ট্রেডার, সে একজনের কাছ থেকে মাল কিনে আরেকজনের কাছে বিক্রি করে, হয়তো 10 জনের কাছ থেকে মাল কিনে একজনকে দিল। দেওয়ার পরে স্বাভাবিকভাবে যেহেতু আপনি ভিএটি দিতেছেন, আপনি তো ইনভয়েস চাইবেন তার কাছে। তো সে করলো কি, কোনো একটা কোম্পানি হয়তো এক সময় ছিল, পরবর্তীতে এই কোম্পানি আপনার ধরেন অ্যাবলিশড হয়ে গেছে বা এটা ডিজলভ হয়ে গেছে। অথবা কোম্পানি আছে ঠিকই, সেই কোম্পানি থেকে সে কোনো কাপড়ই কিনে নেই, অন্য আরেকটা কম্পিউটারে বসে সেই কোম্পানির নামে একটা প্যাড বানায় আপনার নামে একটা ইনভয়েস করে আপনাকে দিয়ে আপনার কাছ থেকে ভ্যাট সহকারে সে নিয়ে গেল। তা আপনি তো জানেন না যে সে তো মাল দিছে আপনাকে, এই কথা সত্য, আপনি তাকে পেমেন্ট করছেন এটাও সত্য, সে আপনাকে ইনভয়েস দিছে এটাও সত্য। তাহলে আপনি তো একদম মানে বিশ্বাস যে এইটা আপনি কাস্টমসের কাছে দিলে কাস্টমার সেটা অ্যাকসেপ্ট করবে। তো এইরকম একটা ঘটনা ঘটছিল যে কাস্টমার কাছে সেটা সাবমিট করা হয়েছে, কাস্টমস পরবর্তীতে মানে অন টেস্ট বেসিসে 2-3টা ইনভয়েস চেক করতে যেয়ে দেখলো যে এই ইনভয়েসটা যার কাছ থেকে মানে যে কোম্পানির নামে করা হয়েছে এই কোম্পানি আসলে এই ইনভয়েস ইস্যু করে নাই। তার মানে মধ্যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি এটা বানিয়ে দিয়ে দিছে। এই ক্ষেত্রে সে সরকার HMRC করছে কি পুরো ওই অংশটুকু বাদ দিয়ে দিছে যে এটার পারচেজও ডিজেলও করলাম, এটার ভিএটিটাও ডিজেলও করলাম, এবং এটার জন্য অনেক বড় ইনভেস্টিগেশন হয়েছে। একটা পর্যায়ে এসে মানে এটা হলো ইনোসেন্ট ভিকটিম আর কি, তাকে অনেক মানে কাঠ ঘর পোড়াইয়া অনেক কিছু করে তারপরে তাকে প্রমাণ করতে হয়েছে যে আসলে আমি নির্দোষ ছিলাম, আমি তাকে বিশ্বাস করেছিলাম, তার কাছ থেকে আমি এটা নিয়েছি, কিন্তু এটা আমার প্রথমে একমাত্র ঘটনা। তো এই হিসাবে তোমরা আমাকে যদি এটা ওইভাবে বিবেচনা করো। তো যাই হোক, এখন যারা আমরা কাপড়ের ব্যবসা হোক বা অন্য যে কোনো ব্যবসায়ী হোক না কেন, আমরা প্রত্যেকটা সময় আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমি যার কাছ থেকে ডকুমেন্টটা নিতেছি আসলে এটা জেনুইন কিনা, সে কি আসলেই ব্যবসা করে নাকি সে অন্য মানুষের থেকে বানিয়ে আনে আমাকে দিতেছে। এই সাবধানতাটুকু যদি আমি না নিই তাহলে আমি বিপদে পড়তে পারি। HMRC ডিজেলও করে দিয়ে দেখা গেল ওই কোম্পানির নামে 46,000 পাউন্ডের ট্যাক্স ধার্য করে দিল টোটাল মানে পারচেজের উপরে। ওই যে তোমার পারচেজ আমি ডিজেলও করলাম, তার মানে পারচেজ ডিজেলও করলাম, আমার কস্ট ডিজেলও করে দিল, তা আমার তো সেলস তো দেখানো হয়েছে, তখন আমার প্রফিটটা অনেক বেশি, তখন কর্পোরেশন ট্যাক্স ধার্য করে দিল আরও 46,000 পাউন্ড। তো এই ধরনের বিপদে পড়তে পারি আমরা যদি সঠিক সময় সঠিক কাজটা না করি। তো এইখানে আমার সাজেশন হলো যে আমরা নিজেরা অনেক সময় হয়তো অনেক কিছু নাও বুঝতে পারি। এই ক্ষেত্রে যদি এটাকেই যদি আমার একটা সেকেন্ড মানে ভিউ দেখার জন্য একজন অ্যাকাউন্টেন্টের মাধ্যমে পাস করে দিতাম, সে দেখে বলতো যে বাচ্চা ভাই এই যে এটা কিনলেন এটাকে ঠিক করলেন, এভাবে ফলো করছেন কিনা, তাহলে আমার কিন্তু তখনই জানা হয়তো বিফোর সাবমিশন যে আমার এটা এইভাবে করলে আমি বিপদে পড়তাম না, এই স্ট্রেস আমার উপর দিয়ে যেত না। তো এই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টরা কিন্তু একটা মারাত্মক মানে খুব সুন্দর, মারাত্মক বলতে এখানে নেগেটিভ অর্থে বুঝেছি, বাট vigorously safeguard হতে পারে। Thank you, Mr. Hakim, to share this experience with us and our viewers. So, Mr. Ojit, if you can remember one of the earlier programs, one of the viewers called regards to a VAT and a purchase invoice where they were checking one of the viewers' company's purchase invoice, and they find out that the VAT registration was wrong, and then they actually investigated that company. So it's something going on, isn't it? Yeah, that's true. দর্শকবৃন্দ, আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে VAT আসলে একটা সেন্সিটিভ এরিয়া, এবং সেখানে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি দেখলেন যে আমাদের একজন ভাই বিজনেস এন্টারপ্রেনিয়ার, উনি তার লাইফ টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং বললেন যে ওনারই হয়তো পরিচিত কেউ এভাবে বিপদের সম্মুখীন হয়েছেন। তো আপনারা এখান থেকে বের হওয়ার জন্য যেটা করতে পারেন যে আপনি যদি নিজে ভ্যাট রেজিস্টার্ড হন, কোনো সাপ্লায়ারকে যদি আপনার মনে হয় যে এই সাপ্লায়ারটা হয়তো বা জেনুইন নয় বাট আপনি শিওর না, আপনি কিন্তু রেভিনিউকে ফোন করে তাদের ভ্যাট নাম্বারটা ডাবল চেক করে নিতে পারেন। সো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করেন
এবং ভ্যাটের ব্যাপারটা একটু কেয়ারফুল থাকেন, এবং এখানে ডকুমেন্টেশন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আপনারা যখন C79 পাচ্ছেন, আপনারা যখন লোকাল কারো কাছ থেকে ক্রয় করছেন, আপনারা প্রত্যেকটা সময় কিন্তু রিসিট রাখবেন। কোনো যাকে যেভাবে পে করছেন, কাউকে যদি চেকে পে করেন, কাউকে যদি ব্যাংকের মাধ্যমে পে করেন, সেগুলোকে সংরক্ষণ করবেন। বিকজ প্রপার ওয়েতে বুককিপিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বড় বিজনেসের জন্য। আপনারা যখন বিজনেসটা আস্তে আস্তে শুরু করেন, তখন হয়তো অতটা প্রেশার থাকে না। সো দ্যাটস দ্য বেস্ট টাইম যে ইউ পুট সিস্টেমস ইন প্লেস। আপনারা জানেন যে অনেক বুককিপিং সফটওয়্যার আছে, অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, যেগুলো খুবই কম পয়সায় কিন্তু আপনারা ছোট রেঞ্জে শুরু করতে পারেন। আর আপনি যদি মনে করেন না আপনার একজন অ্যাডভাইজার দরকার, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন দক্ষ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করবেন। আমার মনে হয় যে দ্যাট কুড বি এ গুড সেফগার্ড। Thank you, Mr. Ojit. We'll come back to Mr. Hakim again. So, Mr. Hakim, obviously, I understand in your business you take help from the accountant regards to general account preparation, VAT, payroll. What other aspect an accountant can be handy in your business and also in your personal finance or anything like that? Okay. এখন পর্যন্ত যে আলোচনাটা হলো অ্যাকচুয়ালি এটা আলোচনাটা হলো যেমন আমরা বলি আর কি যে একজন মানুষ মারা গেল, তার পোস্টমর্টেম, ঠিক আছে, পোস্টমর্টেম করা দেখা। তো আমার বুককিপিং করে অ্যাকাউন্টস ফাইনাল করা, এটা কিন্তু আসলে আমার পিছনের অ্যাক্টিভিটিসের একটা মানে ফাইনাল স্টেজ। এটা আমরা প্রেজেন্ট করি যে আমরা কি করেছি। তো এর বাইরেও কিন্তু আমরা কি করতে পারি, কি করতে পারবো, বা কী করলে আমি আরও প্রোগ্রেস করতে পারি, এটাকে যদি আপনি একটু ফিউচারিস্টিকের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু সে একজন ডাক্তার যেমন একটা রোগীকে বিভিন্ন ধরনের টেস্ট করিয়ে ওইগুলিকে লিঙ্ক করে একসাথে বলতে পারে যে তোমার এইটা এই দিকে যাচ্ছে, বা এটা এই পর্যন্ত এই আইসা স্টপ হয়েছে, এখন যদি তোমার ট্রিটমেন্ট করো তাহলে এটা এইরকম হইতে পারে অথবা ওইরকম হইতে পারে, ঠিক আছে। তো একজন অ্যাকাউন্টেন্ট সে কিন্তু শুধুমাত্র পিছনের ইনফরমেশনের উপর ভিত্তি করে না, আপনার মানে আপনার নিজের ভিশনটা কি সেটাও যদি সে আপনার তার সাথে শেয়ার করেন, তাহলে তার সাথে সে অতীতের অ্যাক্টিভিটিসকে লিঙ্ক করে অতীতের যেই জায়গার মধ্যে ধরেন আপনার লিক আছে বা যেই জায়গা আপনি এফিশিয়েন্টলি করতে পারেননি, সেই জায়গাগুলিকে চিহ্নিত করে সে কিন্তু আপনাকে বলতে পারে যে ভাই আপনার এই কাজগুলি না করলে আপনার কিন্তু আরও ভালো করতেন, এবং ভবিষ্যতে আপনি যেহেতু এই জায়গায় পুষতে চান তাহলে আপনাকে এর সুন্দর ডিসিপ্লিন ওয়েতে এইভাবে আগাইতে হবে। অর্থাৎ সে কিন্তু পিছনের ডাটা, আপনার ভিশন, এই সবগুলিকে একত্রে বিবেচনা করে আপনি ফিউচারে কীভাবে ভালো করতে পারেন সেটার গাইডলাইন দিতে পারে। আপনার ফিউচারে কোন ফাইন্যান্স অপশানে গেলে আপনার ধরেন কস্টটাকে মিনিমাইজ করতে পারবেন সেই ধরনের সে বুদ্ধি পরামর্শ দিতে পারে। তারপরে আপনার ধরেন ট্যাক্সের কথা ধরেন, এই যে একটু আগে আমরা স্ট্যাম্প ডিউটি নিয়ে আলাপ করলাম, হ্যাঁ, যদি কেউ না বুঝে সেকেন্ড প্রপার্টি কিনে, সে যদি আগের থেকে প্ল্যান না করে থাকে যে আমার প্রপার্টি কিনতেছি 5 লাখ পাউন্ডের, আমার 5 লাখ পাউন্ডের উপরে যে আরও 40,000 পাউন্ডের এক্সট্রা ট্যাক্স আসবে, এটা যদি সে আগের প্ল্যানে না থাকে তাহলে 40,000 পাউন্ডের জন্য কিন্তু তার প্রপার্টিটা হাতছাড়া হয়ে যাবে, নাম্বার 1। সেকেন্ড হলো সে ওই টাকার ক্রাইসিসে ভুগবে, কারণ ফাইন্যান্স পাওয়ার তো ইজি ব্যাপার না। তো এই জন্য মানে সে কিন্তু তার ফিউচারের কোন অ্যাক্টিভিটিসের কারণে তার ট্যাক্সের ইমপ্লিকেশনটা কী হতে পারে, তার কনসিকুয়েন্সটা কোন জায়গায় যে ঠেকবে সেই সম্পর্কে কিন্তু উনি বা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ভালোভাবে গাইড করতে পারেন। তো এই ক্ষেত্রে মানে যেই জিনিসে ভালো আসলে তার কাছে যাওয়াই ভালো। আমি কেন খামাখা হেডেক নিব, আমি যে জিনিস জানি না, আমাকে নিতে হলে তো 1 সপ্তাহ পড়াশোনা করতে হবে, কিন্তু একজন অ্যাকাউন্টেন্টের কাছে গেলে 1 ঘন্টার মধ্যে সে জবাবটা পাওয়া যাবে। তার কাজে ফিউচারে অনেক কিছু তার কাছ থেকে আমরা জানতে পারি। তারপরে পৃথিবী তো খালি সমানে আগাইতেছে টেকনোলজির দিকে, হ্যাঁ। আমি আগে ম্যানুয়ালি টালি বুকের মাধ্যমে অ্যাকাউন্টিং করতাম, এরপরে বছরের শেষে যে যখন সময় চলে আসতো তখন ঘাম ছুটে যেত ওটাকে কীভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে কীভাবে অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টস কীভাবে ইত্যাদি করতাম। কিন্তু আজকাল যদি প্রপার বুককিপিং মেনটেন করা হয়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস তো ইজ এ ক্লিক অ্যাওয়ে। এইটা কিন্তু আপনার একজন অ্যাকাউন্টেন্ট বলতে পারে যে কোন সফটওয়্যারটা ইউজ করলে আপনার একদম প্রপারলি আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন। আপনার ইনভেন্টরির মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেটার এক্সপায়ারি ডেট আছে, তো আপনি তো চান না যে এক্সপায়ার্ড হয়ে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাক, তো আপনার কোন এক্সপায়ার্ড ব্যাচের প্রোডাক্টটা আগে আপনি বিক্রি করতে হবে এটা কিন্তু সফটওয়্যার থেকে জানতে পারেন, এবং এই অ্যাডভাইসটুকু কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট দিতে পারে। যেমন আজকাল বহুত ইআরপি সফটওয়্যার আছে যেখান থেকে আপনি এগুলি ইজিলি ম্যানেজ করতে পারবেন। তারপরে একজন অ্যাকাউন্টেন্ট সে তো শুধু 1-2 ক্লায়েন্ট নিয়ে থাকে না, সে শত ক্লায়েন্ট নিয়ে থাকে। এখন আপনি তার সাথে যে যদি বলেন ভাই আমি তো কাপড়ের ব্যবসা করতেছি বা আমি তো ইম্পোর্ট করতেছি, আমার কথা ধরেন, তাহলে ভাই বললেন আপনার কোন ক্লায়েন্ট এইখানে হোলসেল করে,
বা কোন ক্লায়েন্ট এখানে রিটেল করে, ভাই দেন না তাদের কন্ট্যাক্টটা, Helping আমি এই networking. কন্ট্যাক্টটা নিলাম তার কাছ থেকে নিয়ে একটা নেটওয়ার্ক হলো, বা উনি আমাকে নেটওয়ার্ক করে দিলেন, আমি 2টা কাস্টমার পেয়ে গেলাম। তো একজন অ্যাকাউন্টেন্ট তো বহু এরিয়া আছে যেখানে আপনাকে হেল্প করতে পারে, তো কাজেই আসলে অনেকভাবে। থ্যাংক ইউ। So, Mr. Ojit, if you wanted to add something with Mr. Hakim regards to an accountant, other than the normal account preparation, be it your payroll, any other area, you help your business clients, if you can wanted to add something. ধন্যবাদ হাকিম ভাই, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে ফোরকাস্টিং। আমরা অনেকেই জানি যে আপনি যদি একটা বিজনেস সম্বন্ধে ভালো জানেন কিংবা অনেক বিভিন্ন বিজনেসম্যানদেরকে নিয়ে ডিল করেন, তাহলে কিন্তু আপনি স্বভাবতই বুঝতে পারবেন যে কোন বিজনেসে কী সমস্যা হয়, বিজনেস ওনাররা কোন ধরনের প্রবলেম নিয়ে আসেন। সো তাদের সাথে বা তাদেরকে আপনি যদি একটা ফোরকাস্ট দিতে পারেন যে ফিউচারে কি হতে পারে, ফিউচারে কোন কোন ট্যাক্স লেজিসলেশনগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এন্টারপ্রেনিয়ারদের লাইফ উড বি মোর ইজি। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা বিজনেস করছেন, আমরা জানি যে এভার চেঞ্জিং ল ফলো করা কিন্তু আপনাদের পক্ষে সবসময় সম্ভব নয়। তবে আপনারা যদি আমাদের প্রোগ্রাম দেখেন কিংবা আপনার নিকটস্থ কোনো অ্যাকাউন্টেন্টের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখেন, অবভিয়াসলি আপনারা আপনাদের বিজনেসকে আরও স্মুথলি রান করতে পারবেন। এবং একজন অ্যাকাউন্টেন্টের ভূমিকা যেটা শুনলেন আপনারা ফ্রম এ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে সেটা কিন্তু শুধুমাত্র অতীতকে নিয়ে ঘাটাঘাটি করাই নয়, দে ক্যান অলসো ফোরকাস্ট ইউর বিজনেস হেলথ, that how is your business profile will be in coming years. আমার মনে হয় দ্যাট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমাদের কিছু কল ছিল বোধহয়। হ্যাঁ, আমাদের কিছু কল এবং টেক্সট কোশ্চেন ছিল, আর্লিয়ার কল এবং টেক্সট কোশ্চেন ছিল। তো ফার্স্ট একটা টেক্সট কোশ্চেন, it's a general question, but if you wanted to answer this question for our viewers, what is a limited company? থ্যাংক ইউ দর্শক, আপনি যিনি জানতে চেয়েছেন যে হোয়াট ইজ দ্য লিমিটেড কোম্পানি, আমি একটু এক্সপ্লেন করি যে কোনো বিজনেস শুরু করার সময় আপনি কয়েকটা ভাবে বিজনেস শুরু করতে পারেন। প্রথমত, আপনি যদি নিজে নিজে বিজনেস করতে চান এবং যেটার মালিক কেবলমাত্রই আপনি এবং সেই বিজনেসের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বিলংস টু ইউ, তাহলে আপনি সেলফ এমপ্লয়েড রেজিস্ট্রেশন করে বিজনেস করতে পারেন। কিন্তু আপনার সাথে যদি কোনো পার্টনার থাকে, আপনার সাথে যদি আরও সহযোগী এন্টারপ্রেনার্সরা থাকে, আপনি কিন্তু একটা পার্টনারশিপও ফর্ম করতে পারেন। তবে আজকালকার আধুনিক যুগে সবচেয়ে বেস্ট ফর্ম হলো টু ফর্ম এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স। তার মানে হলো যে আপনারা কয়েকজন ইন্ডিভিজুয়াল কিংবা একজন ইন্ডিভিজুয়াল আপনার রিস্কটুকুকে লিমিটাইজ করছেন বাই নাম্বার অফ শেয়ার্স এবং ইউ আর রানিং ইউর বিজনেস। দ্যাটস ওয়াই ইউ কল ইট আ বিজনেস উইচ ইজ লিমিটেড বাই শেয়ার্স। লিমিটেড বাই শেয়ার্স কোম্পানি মানুষ এজন্য করে যে তাদের রিস্ক ফ্যাক্টরগুলো কম থাকে, তাদের লায়াবিলিটির পরিমাণ কম থাকে, এবং যেহেতু এটা একটা ভিন্ন লিগাল এন্টিটি, ওনারের সাথে লিমিটেড কোম্পানির কিন্তু লিগাল এন্টিটিশিপে ভিন্নতা থাকে। ফলে ফিউচারে যদি কোনো ধরনের ক্লেইম, কোনো ধরনের ডাউনসাইড হয়, আপনি কিন্তু খুব সহজেই আপনার বিজনেসকে ক্লোজ ডাউন করতে পারেন উইদাউট হ্যাম্পারিং ইউর পার্সোনাল লাইফ। So I think that is more or less all about it. Thank you, Mr. Ojit. We do have only 2 minutes left. So only quickly, if you can answer the earlier question regards to the business rate. The person who called. আমাদের এক দর্শক আপনি কোশ্চেন করেছিলেন যে আপনার বিজনেস রেট বেড়ে গেছে, আপনি কি করবেন। সরি, আমাদের সময় খুব কম, আমি সংক্ষেপে বলছি। 12,000-এর উপরে যদি আপনার রেটেবল ভ্যালু হয়, অবভিয়াসলি ইউ হ্যাভ টু পে দ্য বিজনেস রেট। কিন্তু 12,000-এর নিচে যদি হয়, আপনাকে দিতে হচ্ছে না। বিজনেস রেটটা ডিপেন্ড করে লেভেল অফ অকুপেন্সির উপরে। আপনার একটা বিজনেস প্রপার্টিতে যদি কয়েকটা বিজনেস থাকে এবং আপনার যদি সেপারেট এন্ট্রি এবং এক্সিট থাকে, তাহলে কিন্তু আপনি কাউন্সিলকে বলতে পারেন যে ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং সেপারেট এন্ট্রি ফর সেপারেট বিজনেস এবং ইউর লেভেল অফ অকুপেন্সি ইজ লোয়ার। আপনি বলেছেন 2,000 স্কোয়ার ফিট, ইট মে বি স্প্লিটেড বিটুইন 1,000 স্কোয়ার ফিট অ্যামাং 2 বিজনেসেস। এটাও হতে পারে। সেকেন্ডলি, আপনি ক্লেম করতে পারেন যে আপনার কাস্টমার কমে গেছে, ফুটফল কমে গেছে, বিকজ ট্যুরিস্টের পরিমাণ কমে গেছে, লোকাল প্রেজেন্স কমে গেছে, ইকোনমিক ডাউনটার্ন, বিভিন্ন ইস্যু নিয়ে আপনি ক্লেম করতে পারেন। তবে বেসিক্যালি কাউন্সিল টু কাউন্সিল এইটা কিন্তু ডিপেন্ড করে। আপনার বিজনেস হেলথও ওরা দেখবে যে আপনি যদি খুবই মার্জিনাল লেভেলে বিজনেস করে থাকেন, এক্সট্রা কস্ট কুড বি ভেরি ডাউনসাইড ফর ইউ। সো প্লিজ স্পিক টু ইউর কাউন্সিল, write them, talk to them, and also most importantly talk to your neighbor business entrepreneurs. They might give you some better solutions of that. Thank you.
Thank you, Mr. Ojit. We have to finish our program today. Mr. Hakim, thank you very much to come our program and sharing your experience. I'm quite sure that our businessmen will be getting help, and obviously if they have any further question, we'll communicate with you in due course. Thank you. Dear viewers, thank you for watching our program. If any of our businessmen wanted to come in our program and discuss and share their experience, they can write to us. They can email us youraccountant@atnbangla.uk.tv. Will be really helpful and grateful to you if you can come in our program and share your experience. It can be any sector, restaurants, e-commerce, or export import business, as Mr. Hakim came today. So if you send us your brief business circumstances on our email, we will actually allow you to come in our program and discuss your experience with our viewers. So, thank you and good night for today.